যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে ৩৫% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেই ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে ৩৭% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতিতে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হলে এসব শুল্ক ৩ মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামী ৯ জুলাই শেষ হচ্ছে। এর আগেই নতুন করে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপ করলেন তিনি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত ৩৫ মাসের মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে কম। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর যে শুল্ক আরোপ করেছে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব। উপদেষ্টা জানান, ইতোমধ্যেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও আজকে যাবেন। আগামীকাল দেশটিতে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা। আগামী নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করতে চায় কানাডা। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সাথে বৈঠক করেন কানাডিয়ান রাষ্ট্রদূত অজিত সিং। পরে সিএসএ সাংবাদিকদের জানান, দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বাড়ানো ও নির্বাচন সংশ্লিষ্টদের ট্রেনিং সহ বিভিন্ন সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। যেসব বিদেশি পর্যটক গত 3টি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ বলে বৈধতা দিয়েছে, তাদের আগামী নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না জানিয়ে সিএসএ বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি। যেদিন নির্ধারণ হবে সময়সীমা ধরে 2 মাস আগে জানানো হবে। বিভিন্ন দেশ তো আমাদের পাশে দিয়ে আসছে, and they have full confidence in the election commission that this commission will be able to deliver a free, fair and credible election. And এবং কানাডা অত্যন্ত খুশি যে আমাদের কমিটমেন্টের কথা শুনে, যে অত্যন্ত খুশি এবং তারা হাইলি স্যাটিসফাইড। আমি লাস্টলি বলেছি যে দিস ইন্টারাকশন উইল কন্টিনিউ, আমাদের মধ্যে যে আলাপ আলোচনাটা কন্টিনিউ করবে। He said this is not my house visit, and yes, I welcome your more visits in the future because he has agreed to support us. So I am very happy with I am very satisfied with the discussion I had with them. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ান। সকাল 11:30টায় বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, সেলিমা রহমান ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। বিএনপির নাম ভাঙিয়ে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো সত্ত্বেও তারা নির্বিকার থাকে, যা রহস্যজনক। অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন হবার পর থেকে এখনও আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি কার্যকর হয়নি। প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। কুষ্টিয়ার বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজকের জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে এনসিপি নেতারা। দুপুর 12টার দিকে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন তারা। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, আবরার থেকে আবু সাইদ সহ গত 16 বছরে যারা গুম খুনের শিকার হয়েছিলেন তাদের ধারণ করে এনসিপি শহীদরা স্বাধীন সার্বভৌম যে স্বপ্নের বাংলাদেশ দেখেছিল তা বাস্তবায়ন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথেই আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। বৈষম্যহীন দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চাই স্লোগানে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছে। এরই অংশ হিসেবে আজ মেহেরপুর যাবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও সঙ্গে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল। দুপুরে গাংনী বাজারে পথসভা শেষে তারা মেহেরপুর শহরে প্রবেশ করবেন। বিকেল 5টায় শহীদ শামসুজ্জোহা পার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। পরে দলটি মুজিবনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবে এবং এনসিপির মুজিবনগর উপজেলা কার্যালয় উদ্বোধন করবে। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১ বছর পর আপিল শুনানি হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চে এর শুনানি শুরু হয়। ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজাকার মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক, কিন্তু তার শুনানি হয়নি ১১ বছরেও। মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা ৫টি অভিযোগের মধ্যে ২টি সন্দেহাতীত প্রমাণিত হয়। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর আমদানি বিল পরিশোধের পর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে এখন ২৯,৫২৯.৩১ মিলিয়ন বা ২৯.৫২ বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী গত সোমবার জুন মাসের আকুর বিল পরিশোধ করা হয়েছে ২,০১৯.৪৫ বিলিয়ন বা ২.১ বিলিয়ন ডলার। এতে ৭ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯,৫২৯.৩১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৪,৪৫৮.৯৩ মিলিয়ন মার্কিন ডলার। চলতি জুলাই মাসের ১০-১১ তারিখ পর্যন্ত এরকম থেমে থেমে বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে মাই টিভির সাথে একান্ত আলাপকালে এ তথ্য জানান আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ১০-১১ তারিখের পরে বৃষ্টি কমলেও তার কয়েক দিন পরে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তখন ঢাকা ও বিভিন্ন মহানগরীতে ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। অর্থাৎ জুলাই মাস জুড়েই কম বেশি বৃষ্টি থাকবে। উপকূলীয় এলাকার ভারী বৃষ্টিপাত হওয়ার ৩ নম্বর সতর্কতা সংকেত দেখানো হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজকে সকাল থেকে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এই যে বৃষ্টিপাতের ধরন এবং তার বৈশিষ্ট্যগুলি সেটি ১০ এবং ১১ তারিখের দিকে একটু কমে যেতে পারে, পরবর্তীতে আবার তা বৃদ্ধি পেতে পারে। এই বর্ষাকাল জুড়েই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এই বৃষ্টিপাতটা সাধারণত থেমে থেমে হয়ে থাকে, কখনো একটু গ্যাপ থাকে, এরপরে আবার মেঘমালা আসে এবং বৃষ্টিপাত সংঘটিত হয়। এই যে বৈশিষ্ট্য, এটা বর্ষাকালের একটি সাধারণ বৈশিষ্ট্য। সুতরাং এই বৃষ্টিপাত মাঝ জুড়েই থাকবে, কখনো তার তীব্রতা কম বেশি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে ভোলার সাগর মোহনা ও মেঘনা নদী উত্তাল থাকায় জেলার প্রায় ৩০টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ রয়েছে। এ মুহূর্তে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন লিটন। ভোলা সহ দক্ষিণাঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কেমন ও ঘাটের কেমন পরিস্থিতি দেখছেন, জানাবেন আমাদের। সাহেলি টানা সপ্তাহব্যাপী মাঝারি এবং ভারী বর্ষণের কারণে উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলার স্বাভাবিক জীবনযাত্রার মান চলাফেরা একদম ব্যাহত হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলার যে নৌপথটি রয়েছে, নৌপথের ভোলা ইলিশা ঘাট থেকে মজুদ চৌধুরী ঘাট এবং ভোলা চতসরের বেতুয়া থেকে ঢাকা লঞ্চ এবং মনপুরা থেকে ঢাকামুখী সকল লঞ্চ কিন্তু চলাচল বন্ধ রয়েছে, যার ফলে কিন্তু এই সমস্ত উপকূলীয় অঞ্চলের মানুষগুলি সবচেয়ে বেশি বিপাকে রয়েছে।
দেখা যায় যে এই উপকূলে যখন ভারী বর্ষণ সহ নদীর পানি স্বাভাবিকের যে গতি উপর দিয়ে বয়ে যায়, তখন যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, নিম্ন অঞ্চলগুলি কিন্তু পানিতে প্লাবিত হয়ে যায়, যার ফলে এই নিম্ন অঞ্চলের মানুষের চলাফেরা কিন্তু ভোগান্তি অনেকটি বেড়ে যায়। যেহেতু লঞ্চ বন্ধ রয়েছে, যার কারণে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন অঞ্চলের যে সমস্ত উন্নত চিকিৎসার জন্য রুগীরা ঢাকামুখী চিকিৎসার জন্য যায়, তারা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়ে রয়েছে বলে আমি সকাল থেকে খোঁজ নিয়ে যেমনটা জানতে পেরেছি। আমার সাথে এখানকার যে আবহাওয়া দপ্তর রয়েছে, আবহাওয়া দপ্তরের সাথে কথা হয়েছে, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টা এখানে 76 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও তিনি আমাকে বলেছেন আগামী 12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মাঝারো ধরনের বাতাসও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে বৃষ্টিটা এই যে 12 তারিখ পর্যন্ত তেমন একটি কমার সম্ভাবনা নাই বলে কিন্তু আমাকে জানিয়েছেন। ভোলা সদর সহ যে চরপেশনের যে 7টি উপজেলা হয়েছে, ভোলার সকল 7টি উপজেলায় কিন্তু ভারী বর্ষণের কারণে মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনেকটা ব্যাহত হয়ে গিয়েছে। ভোলার যে নদীর পাড়ে বেড়িবাঁধগুলি আছে, বেড়িবাঁধগুলিতে ঘুরিয়ে কিন্তু দেখেছি যে অতি জোয়ারের কারণে এবং বৃষ্টির পানির কারণে কিন্তু বেড়িবাঁধের মানুষগুলিও অনেকটা বিপাকে পড়ে রয়েছেন। আমি যে এখন যে ইলিশা ঘাটটিতে আছি, ইলিশা ঘাটটিতেও কিন্তু সকাল থেকেই এখানে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ইলিশা এবং ঢাকার লঞ্চ শুধু চলে, আর অন্যান্য যে অভ্যন্তরীণ নৌ রুটগুলি আছে সব নৌ রুটের কিন্তু লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তো বলা যায় যে এই টানা 7 দিনের বৃষ্টির কারণে উপকূলীয় জেলা, দ্বীপ জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান অনেকটা ব্যাহত হয়ে গিয়েছে বলে যেমনটা দেখা গেছে। তো এই ছিল ভোলা থেকে আমার বৈরী আবহাওয়া নিয়ে সর্বশেষ খবর। সাহিল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ভোলা থেকে লিটন। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দিন যতই যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গেল কয়েকদিনে রাজধানীর সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ক্রমে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এর সাথে যুক্ত হয়েছে করোনার প্রকোপ। তাই তো হাসপাতালগুলোতে বাড়ছে করোনা পরীক্ষা। তবে চিকিৎসকরা বলছেন ভয়ের কিছু নেই, ডেঙ্গু ও করোনা রোধের সতর্কতাই একমাত্র উপায়। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। দেশের সর্বশেষ গেল 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 492 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন 3 জন বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর। দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত 5 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 4345 জন। তবে জুন মাসেই এর চেয়ে মানুষ বেশি এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন। এর সংখ্যা 5951 জন। সরকারি হিসাব বলছে এ যাবৎকালের মধ্যে 1 মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে, আর চলতি জুলাই মাসে শুরু থেকেই সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ডেঙ্গুর এমন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বলছেন সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। লোকজনকে সচেতন করব যাতে মশার যে উৎপত্তি স্থলগুলো যাতে বিনাশ করে। মশার উৎপত্তি স্থল যদি আমরা বিনাশ করতে পারি, আমরা নিয়মিত যদি মশারি টাঙায় ঘুমাই, তাহলে আশা করি ডেঙ্গু থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। তবে এর সাথে পিছিয়ে নেই করোনার সংখ্যাও। দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপাতত এ পরীক্ষা সব হাসপাতালগুলোতে চলছে সীমিত পরিসরে। আর তাই তো করোনা থেকে পরিত্রাণের উপায় জানালেন ডাক্তার মোহাম্মদ আবু নাসের। তবে ভয় বা শঙ্কার কিছু নেই, সচেতন হওয়ার পাশাপাশি নিতে হবে চিকিৎসকের পরামর্শ। নতুন নতুন কোভিডের যে ভেরিয়েন্টের কারণে ইদানিং আবার কোভিড ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, তবে এখন পর্যন্ত সেই মহামারী আকারে যায় নাই। করোনা থেকে প্রতিরোধ করার জন্য আমরা যেটা করব যে আমরা কাজকর্ম বা অফিস আদালতে, মসজিদে বা হাট বাজারে আমরা যখন যাই একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো, আমরা নিয়মিত মাস্ক পরব। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দর্শক, আমরা আবারও আবহাওয়া পরিস্থিতি জানতে এই মুহূর্তে যাচ্ছি বরিশালে। সেখানে আছেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল, যুক্ত হচ্ছে তার সাথে। পারভেজ, বরিশালে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। সাহেলি, যেমনটা জানাতে চাই বরিশাল থেকে, আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নদী বন্দর।
বা বরিশাল লঞ্চঘাটের পল্টনের উপরে রয়েছি। আপনি জানেন যে টানা কয়েকদিন কিন্তু বৈরী আবহাওয়া, মৌসুমী বায়ুর পরিবর্তন এবং মৌসুমীর বায়ুর প্রভাব এবং আমাবর্ষার কারণেই কিন্তু এই যে টানা বর্ষণ হচ্ছে বরিশাল সহ গোটা জেলা উপজেলা সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু টানা বর্ষণে প্লাবিত হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদী বন্দরকে 1 নম্বর সংকেত এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি কথা বলেছি বরিশাল আবহাওয়া অধিদপ্তরে, তারা নিশ্চিত করেছেন গত 24 ঘন্টায় 81.3 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড দিয়েছেন এবং টানা 3 থেকে 4 দিন কিন্তু বরিশালে এই বৈরী আবহাওয়া বিরাজ করছে আপনি জানেন। আর এই বৃষ্টির কারণে কিন্তু খুব একটা প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে আসলে বের হয়নি। তবে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে যেসব ছোট ছোট নৌযান চলাচল করে যাত্রীবাহী, সেসব নৌযান কিন্তু চলাচল অব্যাহত রেখেছে এখন পর্যন্ত এবং বরিশাল থেকে আজ কিন্তু ঢাকার উদ্দেশ্যে 2টি যাত্রীবাহী লঞ্চও কিন্তু সন্ধ্যায় সরাসরি চলে যাবে। আমরা কথা বলেছি বরিশাল BIWT এর বন্দর কর্মকর্তার কাছে। তিনি নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত লঞ্চ বন্ধ বা লঞ্চ নদীতে আরো কোনো সিগন্যাল বাড়ানো হবে কিনা এরকম কোনো নির্দেশনা এখন পর্যন্ত তিনি পায়নি। তবে একটি আশার বাণী হচ্ছে বিগত দিনে টানা বর্ষণে যেমন বরিশাল সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যায়, হাঁটু সমান, কোথাও কোথাও কোমর অবধি পর্যন্ত পানি জমে যায়। এবারই কিন্তু প্রথম আমরা বলবো বরিশাল সিটি কর্পোরেশন যিনি জেলা প্রশাসক রয়েছেন, প্রশাসকের দায়িত্বে রায়হান এবং বরিশালের জেলা প্রশাসক যিনি রয়েছেন দেলোয়ার হোসেন, তারা সরাসরি আসলে এবছর বরিশালের 29টি খালের প্রত্যেকটা খাল কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন এবং এর কারণেই কিন্তু পানির যে প্রবাহ বা টানা বর্ষণে যে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কথা বা বরিশালে যে বৃষ্টির পানি জমেছে কোথাও কিন্তু আসলে স্থায়ীভাবে পানি জমে থাকে। এতে অনেকটা আশার আলো দেখেছে এবং মানুষ স্বস্তিতে ছিল, পানিতে খুব একটা কষ্ট পেতে হয়নি। তবে আবহাওয়া অধিদপ্তর নিশ্চিত করেছে যে বৈরী আবহাওয়া চলছে, আগামী 1 সপ্তাহ কিন্তু এভাবে চলতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অধিক ভারীতম বৃষ্টি হতে পারে, বজ্রপাতও হতে পারে। তবে 1 সপ্তাহ পরে এর প্রভাবটা কমে আসবে। তো সব মিলিয়ে বরিশালে টানা বৈরী আবহাওয়া চলছে, লঞ্চ চলাচল করছে, গণমানুষের কিছু দুর্ভোগ রয়েছে। তা আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে যতটুকু তথ্য ছিল বৈরী আবহাওয়ার। সাহেলি, পারভেজ আপনাকে ধন্যবাদ। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নির্বাচন প্রতিনিধি থাকলেও গেল 20 বছরে ছাত্র সংসদ হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। যদিও এই প্রতিষ্ঠানটির আইন অনুযায়ী ছাত্র সংসদের নির্বাচনের বিধান না থাকায় ভোটের দিকে এগোতে পারেনি প্রশাসন। তবে শিক্ষার্থীদের দাবি অনতিবিলম্বে ছাত্র সংসদ আইন বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন করা। ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখবেন দ্বিতীয় পর্ব। রাজীব হোসেনের ক্যামেরায় বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। 1884 সালে রাজধানীর প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গার আদুরে প্রতিষ্ঠিত হয় জগন্নাথ কলেজ। পরবর্তীতে 2005 সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্রায় 2 যুগেরও কাছাকাছি হলেও আজও গঠিত হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যোগসু নির্বাচন। আমাদের গণতন্ত্রের প্রশ্নের কথা বলি এবং বাংলাদেশে যদি সুস্থ ধারার গণতন্ত্রের কথা নিয়ে আমরা কথা বলতে চাই তাহলে এই যে নির্বাচনটা এটা অবশ্যই অপরিহার্য। শিক্ষার্থী হিসেবে আমি বলতেছি যে অবশ্যই যোগসু নির্বাচন হওয়া উচিত এবং যোগসু নির্বাচন হলে হয়তো একজন শিক্ষার্থী প্রতিনিধি হবে, আর শিক্ষার্থী প্রতিনিধি হলে হয়তো শিক্ষার্থী প্রতিনিধিগুলো তার শিক্ষার্থীদের কাছ থেকে কি চাহিদা বা তারা ক্যাম্পাসটা কিভাবে চায় বা তাদের কি রকম সমস্যা ফেস করছে এগুলো বলতে পারবে। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর যোগসু নির্বাচনের আয়োজনে দাবি তুলেছে ক্রিয়াশীল ছাত্র নেতারা, কিন্তু ইতিবাচক সাড়া মিলেনি। সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে যেই একটা ছাত্র নেতৃত্ব দরকার, যোগসু নির্বাচনের মাধ্যমে আমরা যে নেতৃত্ব আমরা আশা করি, এই নির্বাচন আশা করতে হলে আগে জুলাই আগস্টের পূর্ববর্তী সময়ে যারা হামলা করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি। বিচারের দাবি হলে অবশ্যই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস করে তোলাকে ছাত্র সংসদ নির্বাচনের অবশ্যই দরকার। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে আমার মনে হয় যে একটা শক্তি কাজ করছে যারা যোগসু চায় না। না হলে আমরা যখন যে সময় টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম তখনই আমরা বলেছিলাম যে শিক্ষার্থীদের মতামত নিয়ে যোগসুর যে নীতিমালাটা সেটা প্রণয়ন করার জন্য, কিন্তু শিক্ষার্থীদের মতামত না নিয়ে প্রথমে যোগসুর নীতিমালা সিন্ডিকেটে তুলল। অধিকাংশ ছাত্রনেতারা বলছে গেল 1.5 দশকে ছাত্রলীগের একক আধিপত্য থাকায় দাবি আদায় হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত প্রতিষ্ঠিত হওয়ার পরে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো গুঞ্জন না ওঠার একমাত্র কারণ হচ্ছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার। আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে
এ সমস্ত ষড়যন্ত্রকে প্রতিহত করে যক্ষ নির্বাচন করব এবং যক্ষ নির্বাচনকে সফল করব। আইনের বাধ্যবাধকতা থাকায় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান উপাচার্য। আমরা শুধু বলতে পারি যত দ্রুত সম্ভব সেটা আমরা করব। আমরা বললাম যে একেবারেই শেষ পর্যায়ে আছে সরকারের কাছ থেকে, যখনই এটা অনুমোদন আসবে তারপরে সম্ভাব্য দ্রুততম সময়ে যখনই এটা আসবে তখনই আমরা রোডম্যাপ ঘোষণা করব এবং সেই রোডম্যাপের ভিত্তিতে ইনশাল্লাহ আমরা যক্ষ নির্বাচন অনুষ্ঠিত করব। শিমুল খান, মাই টিভি, ঢাকা। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরা আশাশুনি কুন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাস নিচ্ছেন হিন্দু শিক্ষক। বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষকের পদের বিপরীতে ৫ জন শিক্ষক থাকলেও প্রত্যেক শিক্ষক হিন্দু ধর্মের, ফলে বাধ্য হয়ে হিন্দু সম্প্রদায়ের শিক্ষক দিয়ে ইসলাম শিক্ষার ক্লাস নিতে হচ্ছে। এতে শুদ্ধভাবে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ইসলাম ধর্মের কোমলমতি শিক্ষার্থীরা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। কবিতা বিশ্বাস একজন সনাতন ধর্মাবলম্বী হয়েও নিচ্ছে ইসলাম শিক্ষার ক্লাস। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুন্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এভাবেই হিন্দু সম্প্রদায়ের শিক্ষক দিয়ে চলছে ইসলাম শিক্ষার ক্লাস। এতে করে শিক্ষা জীবনের শুরুতেই ইসলাম ধর্মের অনেক আরবি ও সূরা আয়াতের শুদ্ধ উচ্চারণ শেখা থেকে বঞ্চিত হচ্ছে ইসলাম ধর্মের শিক্ষার্থীরা। আমাদের স্কুলে কোনো মুসলিম শিক্ষক নেই। আমরা চাই একটা মুসলমান স্যার বা ম্যাডাম আসুক। আমরা যে ৫ জনে আছি তার ৫ জনই হিন্দু, আমরা সব বিষয়ে পড়াই। এখানে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম অতি দ্রুত যাতে আমাদের এখানে একজন প্রধান শিক্ষক আমরা পাই সেই ব্যবস্থা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। বিষয়টি স্থানীয় অভিভাবকদের নজরে আসলে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানালেও প্রশাসন কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি বলে জানান অভিভাবকেরা। আমাদের এখানে একটা ইসলাম ধর্ম শিক্ষা যেন থাকে, আমাদের ছেলেমেয়েরা যেন ইসলামে পড়তে পারে। ওটাই অবহেলিত যে এখানে একটা ভালো মুসলিম শিক্ষক নাই। প্রাইমারি স্কুলে এই কারণে আমাদের ছেলেমেয়ে ভালো লেখাপড়া করতে পারতেছে না। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। আমার কাছে যদি সেখান থেকে কোনো লিখিত প্রস্তাব আসে তাহলে আমি সেটা চিন্তা করে দেখব কি উপায়। জেলা প্রশাসক বলছে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এমন সমস্যা রয়েছে দ্রুত বিষয়টি সমাধান করা হবে। কোনো মুসলমান শিক্ষক নাই, আবার কোনো কোনো প্রতিষ্ঠান যেখানে কোনো হিন্দু শিক্ষক নাই। এই ক্ষেত্রে আমরা শিক্ষক অফিসারের সাথে কথা বলে যে কোন কোন প্রতিষ্ঠানে এরকম আছে সেটা আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিদ্যালয়ে ইসলাম শিক্ষায় একজন মুসলিম শিক্ষক নিয়োগ দিবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ একটি দিন ছিল ৮ জুলাই। কোটা সংস্কারের দাবিতে 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ করা হয়। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাশের দাবি করা হয়। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। কোটা বৈষম্যের স্থায়ী সমাধানের দাবিতে 2024 সালের 8 জুলাই গঠন করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 65 সদস্যের সমন্বয়ক দল, যারা পরবর্তীতে নেতৃত্ব দেয় গণ অভ্যুত্থানেও। এই গণ অভ্যুত্থানের ইতিহাসে বেশ গুরুত্ব বহন করে 8 জুলাই। এদিনই শিক্ষার্থীদের পক্ষ থেকে আবারও আসে 3 দিনের আলটিমেটাম, কিন্তু স্বৈরাচার সরকারের পক্ষ থেকে মেলেনি কোনো কার্যকর পদক্ষেপ। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দ্বিতীয় দিনের মতো পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। প্রথম দিনের বাংলা ব্লকেট সফলের উদ্দীপনাকে সঙ্গে নিয়ে আরও দ্বিগুণ তেজে 8 জুলাই মাঠে নামেন শিক্ষার্থীরা। দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হওয়া মিছিল বিশ্ববিদ্যালয় ঘুরে শাহবাগ অবরোধ করে। একই সময়ে সায়েন্স ল্যাব অবরোধ করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, নীলক্ষেত অবরোধ করেন ইডেন ও গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা। এভাবে চতুর্মুখী সড়ক অবরোধ করে চলতে থাকে বাংলা ব্লকেট। এভাবে চলে ঢাকার 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি স্থানে রেলপথ অবরোধ এবং 6টি মহাসড়ক অবরোধ।
এক পর্যায়ে শিক্ষার্থীদের মিছিলটি কারওয়ান বাজার এলে বাধা দেয় পুলিশ। সেই বাধা উপেক্ষা করে বিকেল 5টায় ফার্মগেট অবরোধ করেন শিক্ষার্থীরা। ততক্ষণে মিছিলে মানুষের সংখ্যা বাড়ে কয়েক গুণ। রাত 8টার পর ফার্মগেট ছেড়ে আবারও শাহবাগে ঘোষিত হয় পরদিনের কর্মসূচি। 8 জুলাই দাবি আদায়ে সরকারকে 3 দিনের আলটিমেটাম দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে আগামী 3 দিন দেশব্যাপী অবরোধ কর্মসূচির পাশাপাশি সারা দেশে গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা আসে। মঙ্গলবার অনলাইন অফলাইন সর্বাত্মক ব্লকেটের প্রস্তুতি নিয়ে বুধবার থেকে সর্বাত্মক ব্লকেটের ঘোষণা আসবে বলেন নাহিদ ইসলাম। একদিকে সড়ক অবরোধ, অন্যদিকে দীর্ঘমেয়াদে হলেও আন্দোলন সফল করতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গঠিত হয় 65 সদস্যের সমন্বয় কমিটি, যা নতুন মাত্রা যোগ করে জুলাই আন্দোলনে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।